আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। জাগো বাহে তিস্তা বাঁচাই দুদিনের এই কর্মসূচির প্রথম দিনে আজ সকালে সেমিনারের আয়োজন করা হয়। এ সময় প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু বলেন, এই কর্মসূচি উপলক্ষে দাবি নাম উপস্থাপন সহ নানা আয়োজন করা হয়েছে। বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দিবেন। পরে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে ভাওয়াইয়া নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও তিস্তায় দুদিন অবস্থান কর্মসূচির প্রস্তুতি হিসেবে শত শত তাঁবু, প্যান্ডেল এবং আলাদা আলাদা স্টেজ তৈরি করা হয়েছে। এদিকে কর্মসূচি উপলক্ষে সকাল থেকেই হাজার হাজার মানুষ তিস্তা রেল সেতু স্পটে জড়ো হয়েছে। সাধারণ জনগণ এই আন্দোলনে আমরা সম্পৃক্ত হচ্ছি, কারণ তিস্তা আমাদের একটা প্রাণের দাবি, যে ন্যায্য যে আমাদের পানির অধিকার সেটা যেন আমরা পাই এবং সঠিক সময় যাতে পাই। দর্শক, এই বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজান, কর্মসূচিতে মানুষের দাবি ও কর্মসূচি বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। মানুষের ইতিমধ্যে কিন্তু ঢল নেমেছে এবং এখানে কিন্তু লাখো লাখো জনতার উপস্থিতি সম্পন্ন হয়েছে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে পাশেই কিন্তু তিস্তা যে সড়ক সেতু রয়েছে, নিচে কিন্তু রান্নাবান্না তারা কিন্তু এখন পর্যন্ত আসছেন এবং বিকেল পর্যন্ত তারা কিন্তু এই সমাবেশে কিন্তু এখানে এসেছিলেন এবং অংশগ্রহণ করেছিলেন, তেমন কিন্তু তিনি কোনো বক্তব্য রাখেননি। কিন্তু প্রধান সমন্বয়ক যিনি এখানকার অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, তিনি সেই সেমিনারে উপস্থিত ছিলেন এবং ঢাকা থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এসেছিলেন, তিনি কিন্তু সেই বিশ্লেষক কিন্তু এখানে বক্তব্য দিয়েছেন। এবং আপনি জানেন হয়তোবা ইতিমধ্যেই কিন্তু এখানে যারা সাধারণ মানুষ তারা কিন্তু এখানে আসছেন এবং তাদের তিস্তা আন্দোলনের যে ন্যায্য পানির হিসাব, পানি বন্টন, খনন চুক্তি সহ এই 11টি স্পটে কিন্তু আজকে কিন্তু এই তিস্তা নিয়ে কিন্তু তারা তাদের উচ্চ কণ্ঠে আওয়াজ তুলবেন এবং তারা এই তিস্তা পারের তাদের যে দাবি, সেই দাবি কিন্তু তারা তুলে ধরবেন। পাশাপাশি এখানকার তিস্তা পারের যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু উচ্ছ্বাসিত, আনন্দিত এবং পাশাপাশি তারা কিন্তু তাদের যে দীর্ঘদিনের দাবি, উজানের ঢলে যে তাদের বাড়ি ঘর থেকে শুরু করে সবকিছু ভেঙে নিয়ে যায়, সেটি দূরীকরণ হবে এমনটাই প্রত্যাশা নিয়ে তারা কিন্তু এই তিস্তা পারে আজকে অবস্থান করছেন। তো সব মিলিয়ে কিন্তু এখানে একটি আনন্দ উৎসব মুখর কিন্তু পরিবেশ তৈরি হয়েছে এবং নেতাকর্মী সহ তিস্তা বাঁচাও আন্দোলন কমিটির নেতাকর্মী সহ সাধারণ যারা মানুষ রয়েছেন তারা কিন্তু এখানে ধীরে ধীরে কিন্তু জনতার ঢল কিন্তু নেমে যাচ্ছে। আমরা বিকেল 4টার দিকে এখানে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু বক্তব্য রাখবেন এবং পাশাপাশি এখানে 11টি যে দফা রয়েছে সেই দফা কিন্তু তারা সেখানে বাস্তবায়ন করবেন। পাশাপাশি কিন্তু এখানে গাড়ি, গান, বিভিন্ন খেলা এবং এখানকার যে সাধারণ মানুষের ঐতিহ্য, তিস্তা পাড়ের মানুষের ঐতিহ্য, সেগুলো কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুরের গঙ্গাচড়া উপজেলায়ও তিস্তা বাঁচাও কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ বিষয়ে জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। রংপুরে এই কর্মসূচির বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। আফসানা, আমি এখন রয়েছি রংপুরের গঙ্গাচড়া উপজেলার এখানে তিস্তা নদীর ইয়েতে। আমরা দেখছি যে আসলে গত যে কয়েকদিন থেকে তিস্তা বাঁচাও আন্দোলন আসলে আমরা দেখেছি যে ব্যাপক উদযাপনের মধ্যে কিন্তু আজকে সকাল থেকে শুরু হয়েছে। এই ধারাবাহিকতা আমরা যদি দেখি যে বিএনপি সহ তিস্তা বাঁচাও আন্দোলন তারা কিন্তু গত 24 ঘন্টা থেকে আসলে 48 ঘন্টার কর্মসূচি ঘোষণা করেছেন। তার ধারাবাহিকতায় তিস্তা নদীর দুপারে আমরা দেখছি যে এখানে মানুষের ঢল নেমেছে, কারণ এখানে যারা রয়েছেন তারা এখানে আসছেন এবং তিস্তা বাঁচাও আন্দোলন বাস্তবায়ন সফল করতে তারা কিন্তু এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। আমরা দেখেছি যে নাগরিক কমিটির মান্না সহ বিভিন্ন রাজনৈতিক দলের তারা কিন্তু এই অংশগ্রহণ সংগীত তারা বলছেন যে আসলে এই আন্দোলনকে সফল করতে এবং তিস্তা বাস্তবায়ন করতে তারা এবং তারা মাঠে থাকবেন, কারণ এই তিস্তা বাস্তবায়ন মানুষের এই অঞ্চলের দীর্ঘদিনের দাবি। তারা বলছেন যে আসলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তিস্তা নদীকে ঘিরে যে আসলে বিক্ষিপ্ত ভাবে কর্মসূচি করছে, সেই কর্মসূচি তারা যাতে না করে এবং তারা যাতে সমন্বিতভাবে সবার মতামত এবং সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু তিস্তা বাস্তবায়ন হয়,
তাই সেই লক্ষ্যে তারা কিন্তু কাজ করার আহ্বান জানিয়েছেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে আসলে বিএনপির পক্ষ থেকে এবং তিস্তা বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে যে কর্মসূচি 48 ঘন্টা কর্মসূচি নেওয়া হয়েছে সেটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং আজকে বিকাল 4টায় মির্জা ফখরুল সহ বিএনপির কর্মকর্তা নেতারা তারা কিন্তু এই অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করবেন এবং ইতিমধ্যে যে আসলে আজকে রংপুর, লালমনিরহাট এবং গাইবান্ধা, নীলফামারী এবং এখানকার প্রায় 11টি পয়েন্টে একযোগে কিন্তু এই কর্মসূচি এখানে চলছে এবং আগামীকাল পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন। দাবি তাদের একটাই যে তিস্তাকে বাঁচাতে হবে, তিস্তা বাঁচাতে গেলে তিস্তা মহাবন বাস্তবায়ন করতে হবে। সব মিলিয়ে এখন পর্যন্ত রংপুরে যে আসলে কর্মসূচি সেটা কিন্তু অনেকটা সুন্দরভাবে চলছে। তা আফসানা, এই ছিল আপাতত আমার কাছে এখানকার সর্বশেষ খবর। ধন্যবাদ বাদল। ফ্যাসিবাদের বুলেটের কাছে হেরে যাওয়া ব্যালট আবারও শক্তিশালী হয়ে জনরায়ের অপেক্ষায়, এমনটাই মনে করছে বিএনপি এবং জামায়াতের নেতারা। সংস্কার আগে নাকি নির্বাচন, তা নিয়েও বাড়ছে দ্বন্দ্ব। বিএনপি বলছে সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হলে সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি, আর জামায়াত বলছে সংস্কার না হলে নির্বাচনের প্রভাব খাটানোর ঝুঁকি থেকেই যাবে। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। জাতীয় নির্বাচন প্রশ্নে এখন অনড় বিএনপি। দেশের অন্যতম শীর্ষ এই দলটি যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারকে তাগাদা দিয়ে যাচ্ছে বারবার। সময় নিয়ে গড়িমসি করলেও শেষে সরকারও আগামী ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন হবে এমন আভাস দিয়েছেন। তাই দ্রুত রোডম্যাপ ঘোষণার মাধ্যমে নির্বাচন আদায় করতে সরকারকে কৌশলে চাপে রাখতে চায় দলটি। এরই মধ্যে হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা। সংস্কার থেকে আমাদের কোনো বাঁচোয়া নেই। বিএনপির তৃণমূলের নেতারা বলছে পুরো জাতি এখন মুখিয়ে আছে একটি সুন্দর নির্বাচনের অপেক্ষায়। জনগণকে ভোট কেন্দ্রে কিভাবে নেওয়া যায় অথবা কি করা যায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের বুঝিয়ে নিয়ে আমরা যাতে করতে পারি, আর এটার জন্য আমরা ইমিডিয়েটলি একটা রোডম্যাপ চাচ্ছি। চলতি বছরের ডিসেম্বরের নির্বাচন প্রশ্নে আশ্বস্ত হয়েও সরকারকে চাপে রাখতে চায় বিএনপি। সেই লক্ষ্যে সারা দেশে চলছে জনসমর্থন বাড়ানোর সভা সমাবেশ। দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা করলে মাথাচাড়া দেবে অপশক্তি, ঝুঁকিতে পড়তে পারে গণতন্ত্র। যত বেশি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সময় নেবেন তত বেশি ফেসিবাদের দোসররা এখানে অস্থিতিশীলতার সৃষ্টির একটা সুযোগ নেবে। যে আশ্বাস দিয়েছেন যে আমরা ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করার জন্য সমস্ত কার্যক্রম শুরু করছি, আলাপ আলোচনায় তাই আমাদের মনে হয়েছে। এবং এই সংস্কার প্রস্তাবগুলো যেগুলো ক্ষমতা আমরা উপনীত হতে পারবো সেই সম্পর্কে আমাদের একটি কমিটমেন্ট থাকবে, প্রতিশ্রুতি থাকবে, অঙ্গীকার থাকবে, আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে সেটার রিফ্লেকশন হবে, প্রতিফলন হবে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তার দল। নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার না হলে সংকট কাটবে না বলেও শঙ্কা তার। শঙ্কা নিশ্চয়ই আছে, কারণ নির্বাচনের যে কালো টাকা, পেশি শক্তি, অপশক্তি, ফ্যাসিস্ট যারা এই 14-15 বছরে 3টা নির্বাচনে ডামি ইলেকশন ইঞ্জিনিয়ারিং যা করেছে, চলে গেলেও সেই চরিত্রের লোক কিন্তু বাংলাদেশে বিদ্যমান, সব তো দেশ ছেড়ে যায়নি। এই জন্য আমরা বলছি যে সিস্টেমটা অন্তত এমন হোক রিফর্মের মধ্য দিয়ে যে সে নির্বাচনে তার পছন্দ মতো প্রার্থীকে সে যেন ভোট দিতে পারে। দিনক্ষণ ডেট একেবারেই কড়ায় নির্দিষ্ট করে দেওয়াটাকে আমরা খুব যৌক্তিক বা সমীচীন মনে করি না। নির্বাচনী লড়াইয়ে নানা সমীকরণ আর ভোটের রসায়ন বুঝে শক্তিশালী দল হিসেবে জামায়াত প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বলেও জানান দলটির এই নেতা। ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকশনটা ফেয়ার হচ্ছে কিনা। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। শুধু তৌহিদি না, সব জনতাই নিয়ন্ত্রণ করছে সরকার, একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের 30তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, পাসপোর্ট করতে ভেরিফিকেশন না লাগলেও রোহিঙ্গারা করছে কিনা সেটা জাতীয় পরিচয়পত্র দিয়ে চেক করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের কেউ জাতীয় পরিচয়পত্র নিয়েছে কিনা প্রয়োজনে রিভিউ করা হবে। কোস্টগার্ড জনগণের আস্থা অর্জন ও আত্মবিশ্বাসের সাথে দায়িত্ব পালন করার পাশাপাশি উপকূলীয় এলাকার নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলায় ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা সব জনতারই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছি, শুধু এক জনতার তো বলতো না, বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। এখন সব জনতা নেই কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। এখন কোন জনতা কিসের জন্য ক্রিয়েট করে ওইগুলো কিন্তু আপনারা একটু দেখতে হবে। এই জন্য সবাইরই কিন্তু একটু সজাগ হইতে হবে। পাসপোর্ট পাওয়ার জন্য যাদের ন্যাশনাল আইডি আছে
এখন তার ন্যাশনাল আইডি সময়েই যেন রোহিঙ্গারা ন্যাশনাল আইডি না পায়, এই জন্য ব্যবস্থা নেওয়া হবে। ভারতের নয়াদিল্লিতে শুরু হয়েছে বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের ৫৫তম সীমান্ত সম্মেলন। ৪ দিনের এই সম্মেলনে বিজিবির ১৪ সদস্যের প্রতিনিধি দল ও বিএসএফ এর ১৩ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল অংশ নেবে। রোববার এক বিবৃতিতে এসব তথ্য জানায় বিজিবির জনসংযোগ বিভাগ। এবারের সম্মেলনে সীমান্ত নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালানো, সীমান্ত হত্যা, মাদকদ্রব্য ও অস্ত্র পাচারের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া আগরতলা থেকে আখাউড়ার দিকে প্রবাহিত সীমান্তবর্তী 4টি খালের বর্জ্য পানি অপসারণে উপযুক্ত পানি শোধনাগার স্থাপন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণেও আলোচনা হবে। আগামী 20 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক সমাপ্তি হবে সীমান্ত সম্মেলনের। এদিকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করেছেন। রোববার ওমানে রাজধানী মাস্কটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইড লাইনে এই বৈঠক হয়। এ সময় পারস্পরিক উদ্বেগ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন তারা। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা গঙ্গা পানি চুক্তি নবায়নের জন্য আলোচনা শুরুর উপর জোর দেন। এছাড়া তিনি সার্কের স্থায়ী কমিটির বৈঠক আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং এই বিষয়ে ভারত সরকারকে বিবেচনার অনুরোধ করেন। এদিকে তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ নিয়ে এক্স হ্যান্ডেলে এক পোস্টে জয়শঙ্কর বলেন, আলোচনায় দ্বিপক্ষীয় বিষয় অগ্রাধিকার দেওয়া হয়েছে, যেখানে বিমস্টেকের মতো বিষয় ছিল বলেও জানান তিনি। গ্রামে অনেক ব্যবসায়ী আছে, তবে তারা আয়কর দেয় না। তাদের বিষয়ে এনবিআর অ্যাকশনে যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সকালে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ মন্ত্রণালয়ের সংক্রান্ত প্রথম অধিবেশন শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। এ সময় স্থানীয় অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন অর্থ উপদেষ্টা। স্থানীয় পর্যায়ে ফিল্ড অফিসাররা যদি সরকারের সহায়ক হয় তবে কাজ করা অনেক সহজ হয় বলেও মনে করেন সালেউদ্দিন আহমেদ। গ্রাম অঞ্চলে বা থানায় অনেক ব্যবসায়ী আছে, প্রচুর আয় করে, কিন্তু তারা ট্যাক্স বা ভ্যাট দেয় না। এটা আমাদের জন্য একটা কনসার্নের ব্যাপার। ওই ট্যাক্স নেটটা বাড়াবার জন্য এনবিআর চেয়ারম্যান ছিল, আমরা চেষ্টা করছি। আসন্ন রমজানকে সামনে রেখে মার্চ এবং এপ্রিল এই 2 মাসে খাদ্যবন্ধ কর্মসূচির আওতায় 1.5 লাখ টন করে মোট 3 লাখ টন চাল দেয়া হবে বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এছাড়া 30 টাকা কেজি দরে 15 কেজি করে এই কর্মসূচির আওতায় 50 লাখ এবং ঈদে বিনামূল্যে কোটি পরিবার চাল পাবে বলেও জানান খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বলেন, মার্চ ও এপ্রিল মাসের খাদ্য বান্ধব কর্মসূচির চাল সাধারণ মানুষের হাতে সঠিকভাবে পৌঁছানোর জন্য ঢাকা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন শহরে ম্যাজিস্ট্রেট কর্মসূচি তত্ত্বাবধান করবেন। এছাড়া এই কর্মসূচির আওতায় ঢাকায় 117টা পয়েন্টে 70টি ট্রাকে চাল বিক্রি হবে। এদিকে পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে 250 টাকা কেজি ড্রেসিং ব্রয়লার মুরগির মাংস, 114 টাকা ডজন ডিম এবং 650 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। 28 ফেব্রুয়ারি থেকে রাজধানীর 25টি স্থানে বিক্রি হবে বলে জানান মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, 15 এপ্রিল থেকে 11 জুন বঙ্গোপসাগরে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়াও দেশি মাছ সংরক্ষণের জন্য হাওড়ে 15 মে থেকে 14 জুন পর্যন্ত মাছ ধরা বন্ধ থাকবে। আর প্রবাসী বাংলাদেশের কথা বিবেচনা করে এবছর প্রথম সৌদি আরব এবং আরব আমিরাতে 11,000 মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হবে বলে জানান মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা। অনেকগুলো দেশের মধ্যে আমরা প্রথমে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছি এবং সৌদি আরবে 44 লক্ষ বাঙালি আছেন এবং সংযুক্ত আমিরাতে 22 লক্ষ আছেন। এখানে আমরা আপাতত 11,000 মেট্রিক টন এই আগামী যে মৌসুমটাতে ইলিশ বেশি করে পাবো তখন আমরা তাদের জন্য পাঠাবার, তার মানে আগস্ট অক্টোবরের মধ্যে পাবো। জুলাইয়ের অভ্যুত্থানে শহীদরা জুলাই শহীদ হিসেবে এবং আহতরা জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃত হবেন বলে মন্তব্য করেছেন
ত্রাণ দুর্যোগ ও মুক্তিযোদ্ধা উপদেষ্টা ফারুকী আজম। বলেন এই সপ্তাহেই কাজ শুরু করবে জুলাই অধিদপ্তর। পরবর্তী সরকারও এটা অব্যাহত রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ত্রাণ দুর্যোগ ও মুক্তিযোদ্ধা উপদেষ্টা। দুপুরে ডিসি সম্মেলনে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানের পর জেলা প্রশাসকদের কার্যক্রমে পরিবর্তন এসেছে, তারা এটা অনুধাবন করেছে। সম্মেলনে ডিসিরা ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনার নির্দেশনা চেয়েছেন বলেও উল্লেখ করেন ত্রাণ দুর্যোগ ও মুক্তিযোদ্ধা উপদেষ্টা ফারুকী আজম। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন এবং এই নিরিখে তারা সনদ পাবেন, পরিচয়পত্রও পাবেন তাদের পরিবারগুলো। এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা নামে খ্যাত হবেন এবং তারা এই নিরিখে পরিচয়পত্রও পাবেন। নতুন যত দল আসবে সবাইকে বিএনপি স্বাগত জানাবে বলে ক্ষমতা দখলের লক্ষ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো দল চায় না বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে বাংলাদেশ সাধারণ ছাত্র সংরক্ষণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে এ কথা বলেন তিনি। ছাত্রদের দল আসবে একটি গণতান্ত্রিক পরিবেশে, কিংবা আবার মাঝে মাঝে অন্যান্য বিভিন্ন গোষ্ঠীর নাম শোনা যাচ্ছে তারাও নাকি দল করবে। ভেরি গুড। ইংরেজিতে একটা কথা আছে, মোর দ্য মেরিয়ার, যত বেশি হয় তত ভালো। আর গণতন্ত্রে সকলের দল গঠন করার অধিকার আছে। সুতরাং এই ব্যাপারে কারো মনে কোনো দুঃখ থাকার কিছু নাই। অনেকে মনে করে নতুন দল আসলে তারা বোধহয় একটি কিছুর সম্মুখীন হতে পারে। গণতন্ত্রে যারা বিশ্বাস করে তাদের সেই ধরনের কোনো চিন্তা থাকার কোনো কারণ নেই। রাজধানীতে নেয়া ই-টিকেটিং এবং কাউন্টার ভিত্তিক গোলাপি বাস প্রকল্প মালিক সমিতির অধীনে থেকে পরিচালিত হলে তা মুখ থুবড়ে পড়বে এবং সংকট আরও বাড়বে বলে জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মোজাম্মেল হক বলেন, নগরীতে চরম গণপরিবহন সংকট দেখা দিয়েছে। এই সংকট নিরসনে কোম্পানির আদলে রুট রেশনালাইজেশন পদ্ধতিতে করিডোর ভিত্তিতে বাস চলাচল নিশ্চিত করার দাবি জানান তিনি। অতিরিক্ত ভাড়া আদায়কারী সিএনজি চালিত অটোরিকশার বিরুদ্ধে মামলা রুজুর প্রজ্ঞাপন বাতিল করায় বিআরটিএ চেয়ারম্যানের পদত্যাগ এবং প্রতিষ্ঠানটির বিলুপ্তির দাবি জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক। পৃথিবীর উন্নত দেশগুলোতে করিডোর ভিত্তিক বাস চালায় কোম্পানির আদলে। আমরা তুলে দিয়েছি মালিকদেরকে, যে মালিকদের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময়ে বলছি তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলছি, বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ তুলছি, নৈরাজ্যের অভিযোগ তুলছি। বিপ্লবটা কেন হয়েছিল? এত মানুষ কেন জীবন দিয়েছিল? শুধুমাত্র কি কোটার জন্য? এই যে আমাদের যে নারকীয় পরিবহন ব্যবস্থা, নারকীয় দেশের সার্বিক সেক্টর, এখান থেকে তারা একটা মুক্তির বার্তার মেসেজ দিয়েছে। সেই মেসেজটাকু কতটুকু কার্যকর হলো? রাজধানীর মিরপুর থানার আনোয়ার হত্যা মামলায় সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদকে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় 3 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এসব আদেশ দেন। এছাড়া ভাটারা থানার মামলায় 3 দিন করে রিমান্ড আদেশ দেওয়া হয়েছে টাঙ্গাইল 5 আসনের সাবেক সংসদ সদস্য সানোয়ার হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আবু মুসা আনসারিকে। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, সাবেক অবৈধ মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং তারপরে আছেন নজরুল ইসলাম মজুমদার, আছেন সাংবাদিক শাকিল আহমেদ, ফারজানা রূপা এবং সাবেক এমপি সানোয়ার হোসেন সহ আরও বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল। এদেরকে বিভিন্ন মামলায়, হত্যা মামলা এবং হত্যা প্রচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 6 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। জুলাই আগস্ট আন্দোলনে উত্তরায় হত্যা ও মানবতা বিরোধী অপরাধের নির্দেশনা সহ আরও বেশ কয়েকটি অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। ভিডিও ফুটেজ দেখে গুলির সঙ্গে সরাসরি জড়িত থাকায় গত 11ই ফেব্রুয়ারি বিচারপতি
গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের আজ তাদের হাজির করার নির্দেশ দেন। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।